আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান তুরস্কের ইস্তাম্বুল থেকে। তো আপনাদের সাথে আমার নিয়মিত যেই ধারাবাহিক আলাপ ছিল টার্কিশ বুরসলার স্কলারশিপ নিয়ে। আজকের এই পর্বে আমরা আপনাদের কাছ থেকে আসা কিছু কোশ্চেনের উত্তর দেব। মূলত এই কোশ্চেনগুলো গত ৮ বছর ধরে আমি বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন করতে আসে তাদের কাছ থেকে নিয়মিত পেয়ে যাচ্ছি। সো এই কমন কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই পর্বে। তো প্রথমত আমরা শুরু করব ল্যাঙ্গুয়েজ নিয়ে। অনেকেই কোশ্চেন করে থাকে যে টার্কিশ স্কলারশিপের আবেদনের জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ইংলিশ যে প্রফিসিয়েন্সি এইটা ম্যান্ডেটরি কিনা। না, এটা ম্যান্ডেটরি না। টার্কিশ স্কলারশিপ কমিটি তাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো টার্কিশ ভাষায় অফার করে থাকে। আমার গত ৮ বছরের অভিজ্ঞতা আমি বলতে পারি যে ১০০-র মধ্যে ওরা প্রায় ৯০টা কোর্স অফার করে থাকে টার্কিশ মিডিয়ামে। সো এক্ষেত্রে ওরা ইংলিশ যে প্রফিসিয়েন্সি এটা ম্যান্ডেটরি হিসেবে রাখে না। এজন্য আপনার তুরস্কে এসে টার্কিশ ভাষা শিখতে হবে। সো এটার জন্য ওরা ৯ মাসের একটা কোর্স ফ্রিতে দিয়ে থাকে। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন বা পাবেন সেই ইউনিভার্সিটির ভাষা ইনস্টিটিউটই আপনাদেরকে এই ভাষাটি শিখিয়ে থাকবে ৯ মাসে। এটা খুবই স্ট্যান্ডার্ড মানের আপনার ক্লাস হবে। ইন্টারন্যাশনাল মানের ক্লাস করে আপনাকে ৯ মাসে মোটামুটি একটা টার্কিশ ভাষা শিখিয়ে নেবে। হ্যাঁ, টার্কিশ ভাষা শেখা কঠিন কিনা? না, টার্কিশ ভাষা শেখা খুব একটা কঠিন না। যেহেতু টার্কিশ ভাষার যে আলফাবেটগুলো রয়েছে এগুলো সব ল্যাটিন আলফাবেট হওয়ার কারণে খুব সহজে দ্রুত আয়ত্তে আনা যায়। তাছাড়া আপনি তুরস্কের ভাষা শিখবেন, তো এটা খুব সহজ হবে। আপনি এখানে হাঁটতে, চলতে, বসতে, খেতে সবখানে টার্কিশ ভাষা ইউজ করতে হবে। সো খুব সহজে এটা ক্যাপচার করতে পারবেন। আর যারা মাস্ট বি ইংলিশ মিডিয়ামই পড়াশোনা করতে চায় তাদের জন্য টোফেল থাকতে হবে। তুরস্কে আইএলস অ্যাকসেপ্ট করে না, কোনো ইউনিভার্সিটি আইএলস অ্যাকসেপ্ট করে না। সো আপনাকে মাস্ট টোফেল থাকতে হবে, বা কারো যদি স্যাট থেকে থাকে তাহলে সেই স্যাট দিয়েও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবে। এখন আসি যে টার্কিশ ভাষায় পড়াশোনা করে ভালো রেজাল্ট করা সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব। আমাদের কাছে অসংখ্য উদাহরণ রয়েছে। আমাদের ইউনিভার্সিটিতে বা অন্য অন্য ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশিরা খুব ভালো করছে, পাশাপাশি অন্য অন্য বিদেশিরাও খুব ভালো করছে এখানকার ইউনিভার্সিটিতে। যেরকম আমি নিজেই আমার ডিপার্টমেন্টে আমি সর্বোচ্চ মার্কস নিয়ে ফার্স্ট হয়ে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আরও অসংখ্য বাংলাদেশিরা রয়েছে যারা এখানে এই ভাষায় পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করেছে। তো এরপরে অনেকে কোশ্চেন করে যে ঠিক আছে ভাইয়া, আমি টার্কিশ মিডিয়ামে গেলাম, বাট আমি ওইখানে যাওয়ার পর যদি আমি একটা টোফেল দিয়ে দেন অ্যাপ্লিকেশন করি যে আমার এই মিডিয়ামটা চেঞ্জ করে দেন, ল্যাঙ্গুয়েজ মিডিয়ামটা, এটা সম্ভব কি না? না, এটা সম্ভব না। এর আগেও কয়েকজন ট্রাই করছে, বাট এটা হচ্ছে না। আজ থেকে ৭ বছর আগে ১-২ জনের আমি দেখছিলাম হয়েছে, বাট এরপর থেকে এটা রেকর্ড ভালো না। এটা টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ তারা অ্যাকসেপ্ট করে না। সো ভাষা নিয়ে এই কোশ্চেন আপনাদের সবার করা হয়ে থাকে। এটার উত্তর হচ্ছে এগুলো। তারপরে আমরা আসি রিকোয়ারমেন্ট বা ডকুমেন্টসের ক্ষেত্রে। তো এটা নিয়ে আমরা ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করেছি যে কী ডকুমেন্টসগুলো লাগে। তো আপনাদের কাছ থেকে যে কোশ্চেনটা এসে থাকে সেটা হচ্ছে ডকুমেন্টস কী ফরম্যাটে আমরা আপলোড করব। সো ডকুমেন্টস আপনারা পিডিএফ বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকে জিজ্ঞাসা করে থাকে কোনো হার্ড কপি তুরস্কে পাঠাতে হয় কি না। না, কোনো হার্ড কপি তুরস্কে আপনি আসার আগ পর্যন্ত কোথাও সাবমিট করতে হয় না। তারপর অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমার সার্টিফিকেটগুলো তো ইংলিশে, সো এগুলোর ট্রান্সলেশন অ্যান্ড নোটারি অ্যাটেস্টেশনের প্রয়োজন আছে কি না। না, এগুলোর প্রয়োজন নাই। আপনি যখন চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন এবং ভিসা পাওয়ার আগে যখন আপনি ডকুমেন্টস জমা দেবেন তখন আপনার ট্রান্সলেশন, নোটারি এই কাজগুলো আসবে। এর আগে এই কাজগুলো। এরপর আপনার সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা যখন এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট অ্যাড করবেন তখন অনেকে বলে থাকে ভাই আমার অসংখ্য এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট আছে, বাট সেগুলো বাংলায়, তো আমার এইগুলো ট্রান্সলেশন করতে হবে কিনা বা কোনো কিছু করতে হবে কিনা। না, কোনো কিছু করতে হবে না। আপনার যেরকম বাংলায় আছে ঠিক সেরকম আপলোড করবেন। আপলোড করার সময় ওইখানে একটা ডেসক্রিপশন বক্স পাবেন। ওই ডেসক্রিপশন বক্সে আপনি ম্যাক্সিমাম 3টা সেন্টেন্সের মধ্যে ওইটা ডিসক্রাইব করবেন যে আমি অমুক প্রতিষ্ঠান থেকে ধরেন কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে এই সার্টিফিকেট অর্জন করছি। এরকম 3টা সেন্টেন্সে ম্যাক্সিমাম আপনি ওইখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, তাহলেই হবে। এক্ষেত্রে আপনার কোনো ট্রান্সলেশন বা অন্য কোনো কিছু করতে হবে না। রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে কী করতে হবে? রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিয়ে এসে বা যিনি আপনাকে রিকমেন্ড করবে সেই রিকমেন্ড নিয়ে এসে সেটার পিডিএফ কপিটা আপলোড করতে হবে। এই ক্ষেত্রে অনেকে কোশ্চেন করে থাকে যার কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিয়ে আসবো তাকে ফোন বা মেইল করবে কিনা এই স্কলারশিপ কমিটি। না, এখন আর মেইল বা ফোন কোনো কিছু করে না যিনি রেকমেন্ড করে। আর এসওপির ব্যাপার এবং থিসিস প্রপোজালের ব্যাপারটা হচ্ছে আপনারা যখন মাই অ্যাপ্লিকেশন অপশন যাবেন সেখানে একটা মেসেজ লেখার মতো একটা স্পেস পাবেন, লাইক এ ওয়ার্ড। সেখানে আপনারা টাইপ করে দেন ওটা সাবমিট করতে পারবেন। তো এর আগে আপনারা নিজেদের ল্যাপটপে বা অন্য কোথাও লেখালেখি করতে পারেন, নিজেকে প্রিপেয়ার করতে পারেন। দেন ওইখানে জাস্ট শুধু বসে বসে ওটা টাইপ করতে হবে, বা অন্য জায়গা থেকে কপি পেস্ট করে এনে ওইখানে আপনি জাস্ট বসায় দেবেন। এটা পেপার ট্রেন দিক আপনার যত কোশ্চেন আপনাদের ছিল সেগুলোর উত্তর। এরপর একটি বহুল প্রচলিত কোশ্চেন হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে যে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, আমি এক্ষেত্রে আবেদন করতে পারবো না টার্কিশ বুরসলার স্কলারশিপের জন্য। হ্যাঁ, করতে পারবেন। আপনার যে দাখিল এবং ফাজিলের যে সার্টিফিকেট রয়েছে এগুলা এইচএসসি এবং ইন্টারমিডিয়েটের সমমানের, সো আপনি এগুলো দিয়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনি ইসলামিক স্টাডিজটাকে আপনি বেশি ফোকাস করতে পারেন আপনার আন্ডার গ্র্যাজুয়েটের জন্য বা মাস্টার্সের জন্য। ইসলামিক স্টাডিজ গ্রাউন্ডটা নিলে তো আপনার এখানে হওয়ার পসিবিলিটি বেশি থাকবে।
আসে সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা আপনাদের কাছ থেকে আসে যে এই স্কলারশিপের স্টাইপেন্ড ইটস এনাফ কিনা, এটা দিয়ে চলা যায় কিনা। তো এর আগেও আমরা কথা বলেছি টার্কিশ এই স্কলারশিপের কী কী সুযোগ সুবিধা। তো আবার যদি সংক্ষেপে বলতে হয়, এই স্কলারশিপের মাধ্যমে আপনি তুরস্কে আসার পর এখানে আপনি একটি হলে একটি সিট পাবেন এবং এই হলগুলো খুবই উন্নত মানের। আপনি সেখানে সিট পাবেন, সেখানে আপনার ফ্রিজ থাকবে, তারপরে হচ্ছে ওই একটা রুমের জন্য একটা টয়লেট, একটা গোসলখানা এগুলো থাকবে। তারপর আপনার ওয়াশিং মেশিন থাকবে, ড্রাই মেশিন থাকবে, জামাকাপড় আয়রন করার জন্য আয়রনের জন্য আলাদা রুম থাকবে। সো এভরিথিং আপনি সেখানে পাবেন। তার পাশাপাশি আপনাকে সেখানে সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার ফ্রিতে দেবে। শুধুমাত্র লাঞ্চটা যদি আপনি চান তাহলে সেটা ক্যাম্পাসে করতে পারেন। তো এই ক্ষেত্রে ক্যাম্পাস কর্তৃপক্ষ বড় একটা ভর্তুকি দেয়, আপনাকে নামমাত্র একটা টাকা সেখানে দিতে হবে। এর পাশাপাশি এখানে ট্রান্সপোর্টেশনের কিছু ইস্যুস আছে। কিছু কিছু শহরে ফরেনার স্টুডেন্টদের ট্রান্সপোর্টেশনও ফ্রি। সো আপনাদের যে স্টাইপেন্ডটা দিবে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটে 4,500 লিরা, মাস্টার্সে 6,000 লিরা এবং পিএইচডিতে 9,500 লিরার মতো একটা অ্যামাউন্ট। সো আমি নিজে আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা এখানে যখন করছি, আমাকে যে স্কলারশিপটা দেওয়া হতো, সরি যে স্টাইপেন্ডটা দেওয়া হতো, এটা দিয়ে আমার চলে যেত। আমি বরঞ্চ আরও কিছু কিছু টাকা মাঝে মাঝে জমিয়েও রাখতে পারতাম। সো আমার কাছে মনে হচ্ছে যে বড় সিটিগুলোর বাহিরে, বড় সিটি আর ছোটো সিটি ম্যাটার না, যেহেতু আপনাকে অ্যাকোমোডেশন দিচ্ছে সো এবং আপনাকে খাবার খরচ দিচ্ছে, সো বাকি যেটা দেয় এটা দিয়ে হাত খরচ চলে যায়। যদি আপনি খুব আহামরি টাকা উড়ানোর ছেলে না হয়ে থাকেন তাহলে এটা দিয়ে চলে যায়, সমস্যা হয় না। তারপর অনেকে কোশ্চেন করে থাকে যে ভাই আমি যদি বাসায় থাকতে চাই এই ক্ষেত্রে স্কলারশিপ কমিটি আমাকে সাপোর্ট করবে কিনা। হ্যাঁ, সাপোর্ট করবে, তবে সেটা মাত্র মাস্টার্স এবং পিএইচডির শিক্ষার্থীদের জন্য, আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য না। কীভাবে সাপোর্ট করবে? মাস্টার্সের শিক্ষার্থী এখানে আসার পর সে বলবে যে আমি ডরমিটরিতে থাকবো না, আমি বাসায় থাকবো। এইটার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় জাস্ট একটা পোর্টালে। দেন এটা যে অ্যাপ্লিকেশন করে প্রায় সবারই অ্যাকসেপ্ট হয়। অ্যাকসেপ্ট হওয়ার পর স্কলারশিপ কমিটি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, যেই অ্যামাউন্টটা সে ডরমিটরিতে দিত আপনার জন্য, ওই অ্যামাউন্টটা আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঠিয়ে দেবে। তারপর অনেকেই কোশ্চেন করে ইউনিভার্সিটি নিয়ে যে আমি মোট কয়টি ইউনিভার্সিটি চুজ করতে পারবো। আপনি মোট 12টি ইউনিভার্সিটি চুজ করতে পারবেন অ্যাপ্লিকেশনের সময়। তো পরবর্তীতে আপনাকে একটি ইউনিভার্সিটিতে সিলেক্ট করা হবে। তো অনেকে কোশ্চেন করে যে ভাই আমি এখানে আসার পর যদি আমি ইউনিভার্সিটিতে চেঞ্জ করতে চাই, মনে করেন আমি ইজমিরে চান্স পাইছি, আমি পরবর্তীতে চাচ্ছি ইস্তাম্বুলে আমি চলে আসতে, এটা পসিবল কিনা? না, এটা পসিবল না, এটা স্কলারশিপ কমিটি অ্যাকসেপ্ট করে না। এরপর অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া স্টাডি পিরিয়ডটা কীরকম? স্টাডি পিরিয়ডটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যদি আপনি টার্কিশ মিডিয়ামে আসেন তাহলে আপনার প্রথম 1 বছর টার্কিশ মিডিয়াম কোর্স করতে হবে এবং পরবর্তীতে 4 বছর অনার্স করতে হবে। মাস্টার্সের ক্ষেত্রেও যদি আপনি টার্কিশ মিডিয়ামে আসেন 1 বছর টার্কিশ কোর্স করতে হবে, তারপরে আপনি 2 বছর সময় পাবেন। তো অনেকে জিজ্ঞাসা করে থাকে যে ভাইয়া এখানে সামার স্কুলের কোনো অপশন আছে কিনা, আমি যদি আর্লি আমার পড়াশোনা শেষ করতে চাই, এটা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। এখানে সামার স্কুলের একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এখানে সামারে 3 মাস বন্ধ থাকে। এই 3 মাস অনেক প্রফেসর তার কোর্স ওপেন করে। তো আপনি চাইলে তখন অ্যাডভান্স উপরের ক্লাসের কিছু কোর্স নিয়ে এসে খুব দ্রুত আপনি অনার্স শেষ করতে পারেন। এরকম 3.5 বছরে অনার্স শেষ করে ফেলছে এরকম অনেকে আছে। বা আপনি যদি রিকভার করতে চান যে আপনি মেকআপ এক্সাম দিবেন, আপনার বিগত কোনো সাবজেক্ট খারাপ হয়েছে সেটার জন্য, তাহলে সেটাও আপনি সামার স্কুল নিতে পারেন। এই ক্ষেত্রে স্কলারশিপের স্টুডেন্টদের জন্য সামার স্কুলের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। তারপর তুরস্কের ইউনিভার্সিটিগুলোর মধ্যে হচ্ছে ক্রেডিট এক্সচেঞ্জ করা যায় কিনা? হ্যাঁ, ইউনিভার্সিটিগুলোর মধ্যে ক্রেডিট এক্সচেঞ্জ করা যায় এবং স্পেশালি এখানে ক্রেডিট এক্সচেঞ্জের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ফারাবি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আপনি যদি ইজমিরের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, দেন আপনার ইন্টারন্যাশনাল অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করে সেই ফারাবি প্রোগ্রামের মাধ্যমে আপনি ইস্তাম্বুলের বা অন্য কোথাও কোনো ইউনিভার্সিটিতে আপনি 1-2টা সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন এবং এক্ষেত্রে আপনি একটা স্কলারশিপও পেয়ে থাকবেন। আরেকটি সবার কাছ থেকে একটি কোশ্চেন আসে, সেটি হচ্ছে যে এখানে পার্ট টাইম জব করা যায় কি না? হ্যাঁ, পার্ট টাইম জব করা যায়, কিন্তু সরকারি অনুমোদনে যদি আপনি জব করতে চান, এক্ষেত্রে আপনার মাস্টার্স বা পিএইচডির যে শিক্ষার্থী রয়েছে তারা সরকারের অনুমোদনে মানে ওয়ার্ক পারমিট সহকারে জব করতে পারবে। বাট আন্ডার গ্র্যাজুয়েটের শিক্ষার্থীরা ওয়ার্ক পারমিট নিয়ে পার্ট টাইম বা ফুল টাইম কোনো জবই করতে পারবে না। এক্ষেত্রে এই সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন ওয়ার্ক পারমিট ছাড়া আপনি কাজ করতে পারবেন। আপনি যদি কোনো কোম্পানিকে ম্যানেজ করতে পারেন বা এখানে রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, অন্যান্য জায়গায় আপনি জব করতে পারবেন, বাট এটা লিগালি হবে না, এটা ইলিগাল হবে। সো এটা না করাই ভালো। এরপর আপনাদের কাছ থেকে আসা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ভিসার বিষয়টা যদি একটু বলতেন। এর আগেও আমি বলেছি যে নিজের ভিসার ক্ষেত্রে আপনার 100% শিওর আপনার ভিসা কনফার্ম। আপনার স্কলারশিপের অফার লেটার পাওয়া মানেই হচ্ছে আপনার ভিসা পেয়ে যাওয়া, এক্ষেত্রে কোনো কনফিউশনের কোনো কিছু নাই এবং এটার সম্পূর্ণ খরচ টার্কিশ গভর্নমেন্ট নিজে বহন করে। তো অনেকে জিজ্ঞাসা করে থাকে যারা বিবাহিত যে আমি স্পাউস বা আমার বাচ্চা নিয়ে আমি আসতে পারবো কি না। না, প্রথম ধাপে আপনি এটা পারবেন না। আপনাকে প্রথমত তুরস্কে আসতে হবে। তুরস্কে আসার পর আপনার যখন একটা রেসিডেন্স কার্ড হবে তখন হচ্ছে আপনি আপনার ওয়াইফের জন্য বা আপনার বাচ্চার জন্য আপনার ভিসার আবেদন করতে পারবেন।
তো অনেকে জিজ্ঞাসা করতে যে ভাইয়া পিআরের বিষয়টা কীরকম, আমি যাওয়ার কতদিন পরে আমি রেসিডেন্স পাবো। তো মূলত টেম্পোরারি যে রেসিডেন্স আছে, মানে পিআরের বাইরে যে রেসিডেন্সটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি আসার 2 দিন পরেই যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার 15 দিনের মধ্যেই আপনার যে রেসিডেন্স আছে সেটা চলে আসবে। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার যতদিন স্টুডেন্টশিপ থাকবে ততদিন আপনি এটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার পিআর থাকবে, সরি যে রেসিডেন্স কার্ড যেটা সেটা থাকবে। পরবর্তীতে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনাকে 1 বছরের এক্সট্রা একটা রেসিডেন্স দেওয়া হবে। এটা দেওয়া হবে, আপনি চাইলে এখানে জব খুঁজতে পারেন তখন, বা আপনি চাইলে মাস্টার্স, পিএইচডি বা আরও উচ্চতর শিক্ষার জন্য এখানে থাকার জন্য ওরা 1 বছরের আপনাকে একটা এক্সট্রা কার্ড দিবে। তো ধরি আন্ডার গ্র্যাজুয়েটের একটা শিক্ষার্থী এসেছে, তার 1 বছরের টার্কিশ কোর্স এবং 4 বছরের তার হচ্ছে আপনার অনার্সের যেই ডিউরেশন টাইম যেটা সেটা। তো এই 5 বছরের তাকে রেসিডেন্স দেবে, তার সাথে আবার 1 বছরের একটা রেসিডেন্স পরবর্তীতে দিবে গ্র্যাজুয়েশনের পর। এখন আসলে যে ভাইয়া অনেকে হচ্ছে এখানে আসার পরে আপনার 4 বছর অনার্স কমপ্লিট করতে পারে না, তার 6 বছরও লেগে যেতে পারে। তো এইটা কীরকম কী? তো এই ক্ষেত্রে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি না বলাই ভালো। মানে আমরা চাই না যে ওরকম খারাপ স্টুডেন্ট আসা বা ভালো স্টুডেন্ট এসে দেন এখানে খারাপ হয়ে যাওয়া, পড়াশোনা থেকে দূরে সরে যাওয়া। বাট অনেকের অনেক বাস্তবতা থাকে, সেটা নিয়েই আমাকে কথা বলতে হচ্ছে। তো যদি এরকম হয় যে এটা আপনি 4 বছর অনার্স কমপ্লিট করতে পারতেছেন না, তো পরবর্তীতে 5 বছর যখন হবে, মানে আপনি বুঝতে পারছেন কি না যে আপনার 1 বছরের টার্কিশ কোর্স, আমি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য বলতেছি, 1 বছরের টার্কিশ কোর্স, তারপর 4 বছরের জন্য অনার্স, 4 বছরের পরে যদি আপনি চলে যান, এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে আপনার স্কলারশিপের যে স্টাইপেন্ড এবং আপনার যে হলের যে থাকার যেই সুযোগ সুবিধাটা ছিল, এগুলো স্কলারশিপ কমিটি বন্ধ করে দেবে। তার মানে ইউনিভার্সিটির যে আপনার ছাত্রত্ব কেটে নেবে বিষয়টা এরকম না। ইউনিভার্সিটির অনার্সের জন্য টোটাল 7 বছর সময় দেওয়া থাকে, ভাষা কোর্সের বাহিরে 7 বছর। সো আপনার স্কলারশিপ কেটে যাবে, বাট আপনি তার্কিতে রেসিডেন্স হোল্ড করতে পারবেন, সমস্যা নাই, বা আপনি হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবেন। তো আমরা চাই না যে এরকম কারোর সাথে এরকমটা হোক, আমরা বরঞ্চ আরও চাই যে খুব দ্রুত সামার কোর্স নিয়ে বা আরও দ্রুত সে ভালো রেজাল্ট নিয়ে অনার্স খুব সুন্দরভাবে কমপ্লিট করুক। এরপর আপনারা কোশ্চেন করে থাকেন পিআর নিয়ে, যে তুরস্কে পাসপোর্ট পাওয়া সম্ভব কিনা, পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব। এটার জন্য কী করতে হবে? এটার জন্য আপনার তুরস্কে মিনিমাম 5 বছর সময় থাকতে হবে। আপনার অনার্স, মাস্টার্স বা পিএইচডিতে যেটাই আসেন না কেন, আপনাকে এখানে 5 বছর থাকতে হবে। 5 বছর থাকার পরে এখানকার কোনো একটা কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিয়ে দেন হচ্ছে আপনার এখানে জব করে ওই কার্ড দিয়ে আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই প্রসেসটা টোটাল 1.5 বছরের মতো হয়ে থাকে। 1.5 বছর পর আপনার সব কিছু ওকে থাকলে আপনি এখানকার পিআর পাবেন বা পাসপোর্ট পাবেন। আচ্ছা, তারপর অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া আমরা জানি তুরস্ক হচ্ছে ইউরোশিয়ার একটি দেশ, যেখানে ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যস্থানে হচ্ছে তুরস্কর অবস্থান। তো আমরা ইউরোপ থেকে কী কী সুযোগ সুবিধা পাবো এই ছাত্রত্বকালীন অবস্থায়? আপনারা অসংখ্য সুযোগ সুবিধা পাবেন। যদিও তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নয়, কিন্তু আপনারা অসংখ্য সুযোগ সুবিধা এখান থেকে পাবেন। কী কী সুযোগ সুবিধা? কয়েকটা আমি এরকম বলি। সেটা হচ্ছে তুরস্কের ইউনিভার্সিটির যে ইসিটিএস সিস্টেম, যে ক্রেডিট সিস্টেমটা এবং তাদের যে কারিকুলাম, কোর্স, এভরিথিং ইউরোপের ইউনিভার্সিটিগুলোকে মেনটেন করে মূলত হয়। সো মূলত তার্কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও ইউরোপের যে ইসিটিএস সিস্টেমটা রয়েছে এটার একটি সদস্য। সো আপনি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনার সার্টিফিকেট, আপনার মার্কশিট ডিরেক্টলি ইউরোপের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করবে, এটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। জাস্ট একটা অ্যাপোস্টিল করতে হয়, আর কিছু করতে হয় না, কোনো ইভ্যালুয়েশন বা অন্যান্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। সো আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট এবং মার্কশিট এখান থেকে পাবেন। এরপর আপনি অসংখ্য এক্সচেঞ্জ প্রোগ্রাম পাবেন। সেটি হচ্ছে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম পাবেন, ইউরোসমাস প্লাস যেটাকে বলে। আমি নিজেও যখন 3rd ইয়ারে পড়ি তখন পোল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে আমি একটা সেমিস্টার এক্সচেঞ্জ করেছি। তো এই এক্সচেঞ্জ প্রোগ্রামে আপনি কীভাবে পার্টিসিপেট করতে পারেন, এটাও খুবই সহজ। আপনি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করার পর আপনার একটা সিজিপিএ থাকতে হবে মিনিমাম। অনেক ইউনিভার্সিটিতে এটা 2.50 উপরে থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সাথে সাথে তারা আপনার ইউনিভার্সিটি একটা আপনার ইংলিশ এক্সাম নেবে, সেটাতে একটা মার্কস পেতে হবে, 70-এর উপর মার্কস পেতে হবে। এটা পাওয়া খুবই কঠিন না বাংলাদেশিদের জন্য। তারপর এই দুইটার গড়ের আলোকে আপনার ইউরোপের 6টা-7টার মতো ইউনিভার্সিটি আপনি চুজ করতে পারবেন। চুজ করার পর আপনার ইউনিভার্সিটি, মানে তুরস্কের ইউনিভার্সিটি, এর মধ্যে থেকে একটা সিলেক্ট করে দিবে। একটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি সেই দেশে গিয়ে একটা সেমিস্টার কমপ্লিট করে নিয়ে এসে আপনার ক্রেডিট এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি মনে করি এটা সবারই এই সুযোগটা নেওয়া উচিত, আপনারা যারা এখানে ফাইনালি সিলেক্টেড হয়ে আসবেন। তো এই ক্ষেত্রে আপনার ভিসার পসিবিলিটি বলা যায় যে প্রায় 99% শিওর বলা যায়। তারপর আপনার ওরা একটা স্টাইপেন্ড দেয়, প্রায় 600 ইউরোর মতো একটা স্টাইপেন্ড দেয় মান্থলি। তো আপনি চাইলে একটা বা দুইটা সেমিস্টার ইউরোপের কোনো একটা দেশে গিয়ে করে আবার এখানে চলে আসতে পারেন। এই ক্ষেত্রে আপনার কোনো সেমিস্টার গ্যাপ হবে না, জাস্ট ওই ক্রেডিটগুলো এখানে এসে এক্সচেঞ্জ হবে।
তারপর হচ্ছে ইরোসমাস 101 নামে একটি প্রোগ্রাম আছে, তো আমিও এটি পেয়েছিলাম আপনার বসনিয়াতে পেয়েছিলাম। তো এটি হচ্ছে এই ইউরোপের বাহিরে, মানে সেনজেনের বাহিরে বাট ইউরোপের আশেপাশের যে দেশগুলো রয়েছে, যেরকম বসনিয়া, তারপর হচ্ছে আরও কিছু ইউনিভার্সিটি তিউনিশিয়া আছে, আফ্রিকার কিছু দেশ আছে, এই সমস্ত দেশেও আপনার ইরোসমাস 101 নামে যে প্রোগ্রাম, এটার মাধ্যমে আপনি সেখানে গিয়েও একটি সেমিস্টার করতে পারেন। ওদের স্কলারশিপটা খুবই ভালো, প্রায় 800 ইউরোর মতো মান্থলি একটা স্কলারশিপ দেয়। তো প্রসেসটা ঠিক আগের মতোই, জাস্ট আপনার একটা সিজিপিএ থাকতে হবে আর হচ্ছে ইংলিশ এক্সামে একটা মার্কস পেতে হবে, তাহলে আপনি ইরোসমাস 101-এ পার্টিসিপেট করতে পারেন। এছাড়াও আপনি ইন্টার্নশিপের জন্য ইউরোপে যেতে পারেন, ঠিক একই প্রসেস, শুধু আপনি সিজিপিএ এবং ওই যে একটা যে ইংলিশ এক্সাম আপনি দিয়েছেন ওই মার্কসটাই আপনি সব জায়গায় ইউজ করতেছেন, আপনার জন্য বারবার ইংলিশ এক্সাম দিতে হচ্ছে না। এবং আপনার সিজিপিএটা মূলত এখানে একটা বড় একটা অবদান রাখে আপনার ওই সিলেকশনের জন্য। তো আপনি ইন্টার্নশিপের বিষয়টা হচ্ছে, যেরকম আপনি স্পেনের একটা কোম্পানি থেকে আপনি ইন্টার্নশিপের জন্য একটা অফার লেটার নিজেকে এটা করতে হবে, জোগাড় করতে হবে, করে দেন ভার্সিটির যেই পোর্টালে যেই এটা থাকবে, যে ডেডলাইন থাকবে, ওই ডেডলাইনের মধ্যে কয়েকটা কাগজ সাবমিট করে আবেদন করতে হবে। দেন ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে আপনার ইরোসমাসের যে স্টাইপেন্ডটা সেটা অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি ইরোসমাস সেমিস্টার এক্সচেঞ্জের মতোই আপনি স্পেনে গিয়ে বা হচ্ছে আপনার ফ্রান্সে গিয়ে বা আপনি যেখানে ম্যানেজ করতে পারেন সেখানে গিয়ে আপনি ইন্টার্নশিপ করে আবার তার্কিতে আসতে পারবেন। এছাড়াও তুরস্কে ম্যাবলানা প্রোগ্রাম নামে একটি এক্সচেঞ্জ প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে আপনার এশিয়ার দেশগুলোতে আপনি আপনার সেমিস্টার এক্সচেঞ্জ করতে পারবেন উইথ স্কলারশিপ। ঠিক একই প্রসেস, আপনি সিজিপিএ এবং হচ্ছে ইংলিশের মার্কসটা আপনি চাইলে মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়নাতে গিয়ে আপনি ম্যাবলানা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। এরপর হচ্ছে যে আপনার অসংখ্য সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন ফেয়ারে যদি আপনার ইউনিভার্সিটি থেকে অনুমতি নিতে পারেন, তাহলে ওই সমস্ত ফেয়ার, এক্সিবিশন বা যারা মাস্টার্স পিএইচডি করবে তাদের যদি কোনো থিসিস পেপার প্রপোজাল থেকে থাকে, তো তারা ইউরোপের যে কোনো দেশ থেকে একটা অফার লেটার নিয়ে এসে দেন তুরস্ক থেকে খুব সহজে সেখানে পার্টিসিপেট করতে পারবে। সো এই হচ্ছে আপনাদের কাছ থেকে আসা সকল যে কোশ্চেনগুলো আমরা পেয়ে থাকি, এই কোশ্চেনগুলোর উত্তর। এছাড়াও যদি এর বাইরেও আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আমার এসে কোশ্চেন করতে পারেন ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে, বা আমাদের যে টার্কি বুরসালার স্কলারশিপ ফর বাংলাদেশি যে দের জন্য যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে কোশ্চেন করতে পারেন, আমরা সেখানে আপনাদের উত্তরগুলো দেব ইনশাল্লাহ।